Hello students, welcome to Perfect Mission YouTube channel for online class. আশা করছি তোমরা ভালো আছো এবং আমাদের এই মিশন থেকে যত চ্যানেলে যতগুলো ক্লাস ছাড়া হয়েছে আশা করছি তোমরা সেই ক্লাসগুলো ভালো লেগেছে তোমাদেরকে এবং ভালোভাবে সেই ক্লাসগুলো করেছো। এখন আমি যেটা শুরু করতে যাচ্ছি সেটা হলো ক্লাস 12 এর মডার্ন ফিজিক্স। নামটা শুনতেই মনে হচ্ছে একটা ভিতরে মজা আসছে না, যে আমরা এমনিতে শুনেছি যে এখন বর্তমান যুগের ছেলে মেয়েগুলো কিন্তু যে কোনো জিনিস কিন্তু মডার্ন খুব পছন্দ করে নাকি। আমরা বিভিন্ন রকম আমরা মডার্ন শুনেছি, কিন্তু এই যে আমরা প্রথম এখন আমরা শুনলাম যে ফিজিক্সেরও আবার মডার্ন হয় বা ফিজিক্সেরও মডার্ন আছে। তাহলে সব কিছুরই মডার্ন হয়, অর্থাৎ সব কিছুরই পরিবর্তন হয়, কিন্তু ফিজিক্সেরও যে মডার্ন থিওরি আছে বা মডার্ন ফিজিক্স যে আছে সেটা আমরা যা প্রথম শুনছি নাকি। তাহলে যেরকম মডার্ন তোমাদেরকে এখন বর্তমানে সব কিছু মডার্ন, সব কিছু তোমাদেরকে ভালো লাগছে, যেরকম আশা করছি তোমাদেরকে এই মডার্ন ফিজিক্সও তোমাদেরকে যেভাবে তোমাদের বইগুলো ভালো লাগছে যেরকম এটাও খুব ভালো লাগবে। তো ঠিক আছে, আমরা শুরু করছি মডার্ন ফিজিক্স। তো বলা হচ্ছে যে ফিজিক্স, তাহলে মডার্ন ফিজিক্সের আগে তাহলে যে ফিজিক্স ছিল, তাহলে মডার্ন ফিজিক্সের আগে তাহলে যে ফিজিক্সটা ছিল সেই ফিজিক্সটা কি? সেই ফিজিক্সটা হলো ক্লাসিক্যাল ফিজিক্স। তো সেই ক্লাসিক্যাল ফিজিক্স পরিবর্তনের পর, অর্থাৎ ক্লাসিক্যাল ফিজিক্সের পর হলো মডার্ন ফিজিক্স। তাহলে আমরা মডার্ন ফিজিক্স শুরু করার আগে তাহলে আমরা শুরু করি যে মডার্ন ক্লাসিক্যাল ফিজিক্স সম্বন্ধে। ক্লাসিক্যাল ফিজিক্স সম্বন্ধে আমরা আগে জেনে নিই যে ক্লাসিক্যাল ফিজিক্সটা অ্যাকচুয়ালি কি। Classical physics, also called the Newtonian physics. Classical physics are also called the Newtonian physics. Why? Because classical physics on the basis of the law of Newton's. তাহলে ক্লাসিক্যাল ফিজিক্স যে বিষয়ের উপর, যার উপর ভিত্তি করে, অর্থাৎ যার উপর দাঁড়িয়ে আছে ক্লাসিক্যাল ফিজিক্সটা, সেটা হলো নিউটনস ল। তাহলে আমরা কি লিখব? ক্লাসিক্যাল মেকানিক্স বা ক্লাসিক্যাল ফিজিক্স, ক্লাসিক্যাল মেকানিক্স on the basis of laws of Newton's. এক নম্বর, তাহলে নিউটনস ল কি ছিল? প্রথম হলো দ্য ল অফ ইনার্সিয়া or Galilean law। দুই নম্বর হচ্ছে যে the law of force। তিন নম্বর হচ্ছে the law of action and reaction। তাহলে ক্লাসিক্যাল ফিজিক্স যে তিনটি ফর্মুলার উপর দাঁড়িয়ে, সেই তিনটি ফর্মুলা হলো দ্য ল অফ ইনার্সিয়া অর গ্যালিলিয়ান ল, দ্য ল অফ ফোর্স অ্যান্ড দ্য ল অফ অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন। এই তিনটি ফর্মুলার উপর, অর্থাৎ নিউটনসের যে ল, অর্থাৎ নিউটনস ল এর উপর
দাঁড়িয়ে আছে, পুরো দাঁড়িয়ে আছে ক্লাসিক্যাল ফিজিক্স। তাহলে এই জন্য ক্লাসিক্যাল ফিজিক্সকে আমরা নিউটনিয়ানস ফিজিক্সও বলতে পারি বা নিউটনিয়ান ফিজিক্সও বলা হয়। ক্লাসিক্যাল মেকানিক্সকে নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনিয়ান ফিজিক্সও বলা হয়। এবার কথা হচ্ছে যে ক্লাসিক্যাল মেকানিক্স তো ক্লাসিক্যাল ফিজিক্স তো ছিল, কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্স এবার কি হলো, অর্থাৎ ক্লাসিক্যাল ফিজিক্স কি হলো যে ক্লাসিক্যাল ফিজিক্সের পর মডার্ন ফিজিক্স এলো। তাহলে ফিজিক্স ক্লাসিক্যাল ফিজিক্স মডার্ন অ্যাকচুয়ালি মডার্ন ফিজিক্স তাহলে ডেভেলপ কিভাবে হলো? তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স আগে আমরা জেনে নিই দ্য ফাংশন অফ ক্লাসিক্যাল মেকানিক্স। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্সের কাজটা কি ছিল? ক্লাসিক্যাল মেকানিক্সের কাজ হলো, দ্য ক্লাসিক্যাল মেকানিক্সের কাজ, দ্য ক্লাসিক্যাল মেকানিক্স আর কমপ্লিটলি that describe of and the completely explain the motion of microscopic body and macroscopic body moving with non-relativistic speed। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স একবারে কমপ্লিটলি এক্সপ্লেন দেয় কাদের ক্ষেত্রে? আমরা ম্যাক্রোস্কোপিক এবং মাইক্রোস্কোপিক যতই বডি আমরা যেগুলো দেখি তাদের যে মুভিং, অর্থাৎ তাদের যে নন রিলেটিভিস্টিক মোশন বা স্পিড, তাদের সেই স্পিড এবং মোশনটাকে সে কমপ্লিটলি এক্সপ্লেন করে, সেটা হচ্ছে কি ক্লাসিক্যাল মেকানিক্স। তাহলে কমপ্লিটলি এক্সপ্লেন পাবো, যেখানে নন রিলেটিভিস্টিক স্পিড আছে তাদের ক্ষেত্রে আমরা কমপ্লিটলি ভাবে আমরা মানে মোশনটা আমরা এক্সপ্লেন পাবো, সেটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স থেকে। এবার কথা হচ্ছে যে ক্লাসিক্যাল ফিজিক্স ফেলিওর কোথায় হলো? তাহলে এবার আমরা পয়েন্টে আসি যে ক্লাসিক্যাল ফিজিক্সের ফেলিওর, দ্য ফেলিওর অফ ক্লাসিক্যাল ফিজিক্স। The failure of classical physics, classical physics, the classical physics failure কোথায় হলো? এক নম্বর পয়েন্ট, it does not explain the atomic dimension that is, it is not explain the non-relativistic motion of atom, of electron and proton, etc. তাহলে এক নম্বর পয়েন্ট কি? It does not explain the atomic dimension, অর্থাৎ পরমাণুর মাত্রা সম্বন্ধে কোনো এক্সপ্লেন দিতে পারেনি ক্লাসিক্যাল মেকানিক্স। আর কি? that is, it is not explain the non-relativistic motion of electron এবং proton। ক্লাসিক্যাল মেকানিক্স ইলেকট্রন এবং প্রোটনের যে মোশন, নন রিলেটিভিস্টিক মোশন, সেটা কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স এক্সপ্লেন করতে পারেনি। দুই নম্বর কি? দুই নম্বর, it is does not explain the stability of atom। অ্যাটমের যে স্টেবিলিটি, পরমাণুর যে স্থায়িত্ব, পরমাণুর স্থায়িত্ব সে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স থেকে কোনো ধারণা পাওয়া যায় না, অর্থাৎ সে এক্সপ্লেন করতে পারেনি পরমাণু স্থায়িত্ব সম্বন্ধে। তিন নম্বর কি? তিন নম্বর হলো it does not
explain the black body radiation ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে সম্পূর্ণ অর্থাৎ ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে কোনো এক্সপ্লেন দিতে পারেনি ক্লাসিক্যাল মেকানিক্স থেকে ব্ল্যাক বডি রেডিয়েশনের কোনো এক্সপ্লেন পাওয়া যায়নি 4 নম্বর it is does not explain the origin of a spectra of discrete of atoms. তাহলে 4 নম্বর হলো যে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স থেকে পরমাণুর যে নির্বিচ্ছিন্ন বর্ণালী সেই সম্বন্ধে কিন্তু কোনো এক্সপ্লেন বা ব্যাখ্যা আমরা পাই না অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্স কোনো এক্সপ্লেন করতে পারেন অর্থাৎ ভালোভাবে ব্যাখ্যা দিতে পারেনি সেই পরমাণুর নির্বিচ্ছিন্ন বর্ণালী সম্বন্ধে 5 নম্বর it is does not explain the specific heat of metals and gases. স্পেসিফিক হিট কোন একটি পদার্থের বা গ্যাসের স্পেসিফিক হিটের পরিমাণ বা স্পেসিফিক হিট সম্বন্ধে কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স থেকে আমরা এক্সপ্লেন করতে পারি না বা পাওয়া যায় না 6 নম্বর it does not explain the large number of phenomena like as a photoelectric effect Compton effect and Raman effect etc. তাহলে এই যে লার্জ নাম্বার অফ ফেনোমেনা যেমন ফটোইলেকট্রিক একটি ঘটনা কম্পটন ইফেক্ট রামান ইফেক্ট এগুলো ক্লাসিক্যাল মেকানিক্স থেকে এক্সপ্লেন করা যায় না বা এক্সপ্লেন পাওয়া যায় না অর্থাৎ ফটোইলেকট্রিকের যে সম্পূর্ণ এক্সপ্লেন বা কম্পটন ইফেক্টের যে এক্স্যাক্টলি থিওরি সেটা কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে ব্যাখ্যা করা যায় না তো এই যে এইগুলো আমরা ফেলিওর দেখলাম ক্লাসিক্যাল মেকানিক্সে তো ক্লাসিক্যাল মেকানিক্স যখন এই সমস্ত থিওরি যখন ব্যাখ্যা দিতে পারলো না তখন তাহলে কি তখন এলো মডার্ন ফিজিক্স এবার কি মডার্ন ফিজিক্সের মধ্যে কি ঢুকলো তাহলে তখন মডার্ন ফিজিক্সের মধ্যে নতুন একটা যে থিওরি একটা তোমার ডেভেলপ হলো সেই থিওরি নাম হলো কোয়ান্টাম মেকানিক্স বা যে মেকানিক্সটা তোমার মডার্ন ফিজিক্সের মধ্যে তোমার ডেভেলপ হলো সেই মেকানিক্সটা নাম হলো কোয়ান্টাম মেকানিক্স
তাহলে ক্লাসিক্যাল মেকানিক যখন এইগুলো থিওরি, যখন যে থিওরিগুলো ফেলিওর হয়ে যাচ্ছে, তখন যে থিওরি দ্বারা সেই থিওরিকে এক্সপ্লেন করা যাচ্ছে সেই থিওরিটা হলো, বা যে মেকানিক্স দ্বারা ওটা ওই থিওরিটা ভালোভাবে ব্যাখ্যা করা যাচ্ছে সেই মেকানিক্সটার নাম হলো কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্স। এবার আমরা শুরু করব কোয়ান্টাম ফিজিক্স অর্থাৎ এবার ক্লাসিক্যাল ফিজিক্সটা তাহলে কিভাবে অর্থাৎ ফেলিওর হচ্ছে, তারপর ডেভেলপ হলো মডার্ন ফিজিক্স কিভাবে, তোমরা এবার বুঝতে পারলে। এবার মডার্ন ফিজিক্স এবার আমরা শুরু করতে যাচ্ছি। মডার্ন ফিজিক্স অ্যাকচুয়ালি কি? এবার আমরা শুরু করতে যাচ্ছি মডার্ন ফিজিক্স। যে মডার্ন ফিজিক্স অ্যাকচুয়ালি জিনিসটা কি? দ্য মডার্ন ফিজিক্স on the basis of এক নম্বর কোয়ান্টাম মেকানিক্স, 2 নম্বর অ্যাটমিক ফিজিক্স, 3 নম্বর মলিকুলার ফিজিক্স, 4 নম্বর নিউক্লিয়ার ফিজিক্স, 5 নম্বর ইলেকট্রনিক্স। তাহলে মডার্ন ফিজিক্সের মধ্যে, তাহলে মডার্ন ফিজিক্স যে অর্থাৎ যে বিষয় যে অধ্যায়গুলি নিয়ে গঠিত সেই অধ্যায়গুলি হলো কোয়ান্টাম মেকানিক্স, অ্যাটমিক ফিজিক্স, মলিকুলার ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স আর ইলেকট্রনিক্স। তাহলে এইগুলো নিয়ে গঠিত অর্থাৎ এদের উপর বেস করে দাঁড়িয়ে আছে মডার্ন ফিজিক্স। এবার আমরা এখন যেটা তোমাদের ক্লাস 12 এ তোমাদের কি আছে, এখানে মলিকুলার ফিজিক্সটা নাই, তোমাদের ক্লাস 12 এ কোয়ান্টাম মেকানিক্স, অ্যাটমিক ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স আর ইলেকট্রনিক্স। তো এখন যেটা আমরা তোমাদের ক্লাস 12 এ যেটা প্রথম অধ্যায় সেটা হচ্ছে মডার্ন ফিজিক্সের যেটা প্রথম অধ্যায় সেটা হলো কোয়ান্টাম মেকানিক্স। তো স্টার্ট করতে যাচ্ছি কোয়ান্টাম মেকানিক্স। তাহলে মডার্ন ফিজিক্সের প্রথম অধ্যায় সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। আমরা কোয়ান্টাম মেকানিক্স আমরা শুরু করতে যাচ্ছি। কোয়ান্টাম মেকানিক্স থেকে তোমাদের ক্লাস 12 এ this class are on the basis of NEET, JENPAR, paramedical and also veterinary and WB joint and the HS examination. কোয়ান্টাম মেকানিক্স থেকে তোমাদের এইচএস এ যেটা থাকবে, এইচএস হলো একটি এমসিকিউ থাকবে। কোয়ান্টাম মেকানিক্স থেকে একটি থাকবে তোমার এমসিকিউ আর একটি থাকবে 3 মার্কসের। তোমার সেকশন 2 এ গ্রুপ সি তে তোমার এই কোশ্চেনটা থাকবে। তাহলে একটি থাকবে এমসিকিউ সেকশন 1 এ, সেকশন 2 এ থাকবে তোমার সেকশন 2 এর গ্রুপ সি পার্ট, যেটা সেই গ্রুপ সি পার্টে তোমার 3 মার্কস থাকবে এই কোয়ান্টাম মেকানিক্স থেকে। তাহলে টোটাল হলো কোয়ান্টাম মেকানিক্সে তোমাদের 4 মার্ক। এবার এমনি প্যারামেডিক্যাল, জেনপার এখান থেকে কোশ্চেন তোমার আসবেই।
আর তোমার নিটে যেটা থাকে, নিটে এখান থেকে একটি কোশ্চেন আসে, নিটে এখান থেকে একটা কোশ্চেন আসে, কোনো সময় দুটিও দিতে পারে, কিন্তু একটা কম্পালসারি আসবেই। এবার তাহলে কোয়ান্টাম মেকানিক্স আমরা শুরু করি। যে কোয়ান্টাম মেকানিক্স, তাহলে প্রথম আমরা শুরু করি যে অরিজিন অফ কোয়ান্টাম মেকানিক্স। অরিজিন অফ কোয়ান্টাম মেকানিক্স। তা কোয়ান্টাম মেকানিক্সটা ডেভেলপ কিভাবে হলো, বা কোয়ান্টাম মেকানিক্সটা শুরু কিভাবে হলো, কোথায় থেকে এলো, কিভাবে এলো কোয়ান্টাম মেকানিক্সটা। এবার আমরা যে বললাম যে যে ফেলিওর থিওরিগুলো, ক্লাসিক্যাল মেকানিক্সের যে ফেলিওর থিওরিগুলো, যে বললাম যে যখন সে ফেল হয়ে গেল তখন এলো কি, তখন মডার্ন ফিজিক্সের মধ্যে মডার্ন ফিজিক্স এলো, এবং তার মধ্যে কি হলো যে কোয়ান্টাম মেকানিক্স এলো। যেগুলো ক্লাসিক্যাল মেকানিক্স এক্সপ্লেন করতে পারেনি, সে এক্সপ্লেন করেছে কোয়ান্টাম মেকানিক্স। তো ফার্স্ট অর্থাৎ প্রথম কোয়ান্টাম মেকানিক্স কোথায় ডেভেলপ হলো বা কখন শুরু হলো? যখন বিজ্ঞানী প্রিভস্ট যখন কুল বডি এবং হট বডি নিয়ে যখন সে এক্সপেরিমেন্ট করতে লাগলো, অর্থাৎ যখন কুল বডি এবং হট বডির সঙ্গে যখন সে হট বডির সংস্পর্শে কুল বডি নিয়ে এলো, তখন হট বডি থেকে কুল বডিতে যে এনার্জি ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ এনার্জি যে সঞ্চালন হচ্ছে, তিনি লক্ষ্য করলো যে কিছুক্ষণ পর হট বডির সংস্পর্শে যখন কুল বডি থাকছে, কুল বডিও গরম হয়ে যাচ্ছে। তাহলে এই যে প্রথম সে দেখলো যে তাহলে হট বডি থেকে এনার্জি, তাহলে শীতল অর্থাৎ উষ্ণতর বস্তুর সংস্পর্শে যদি শীতলতর বস্তু থাকে, তাহলে কি হয়, এনার্জি ট্রান্সমিশন হয়। এনার্জি ট্রান্সমিশন হট বডি টু দ্য কুল বডি। তাহলে এটা যে সে প্রথম কি করলো, তার প্রথম সে বক্তব্য, অর্থাৎ প্রথম সে দেখলো যে হট বডি থেকে এনার্জি ট্রান্সমিশন হয়। এবার তারপরে বিজ্ঞানী কার্চফ, তিনি কি কার্চফের পর তোমার নিউটন, তারপর র্যালে জিন্স, তারপর ভিন্স, এরা কি করলো, এই ব্ল্যাক বডি রেডিয়েশন অর্থাৎ ব্ল্যাক বডি বস্তু যে এই যে এনার্জি ইমিশন করছে, যে এনার্জি ট্রান্সমিশন করছে, এই যে এনার্জি ইমিশন করছে, তো সেই ব্ল্যাক বডি থেকে কত বস্তু মানে কতটা এনার্জি ইমিশন করছে, দ্য রেট অফ এনার্জি অফ ইমিশন তা কত, সেটা কিন্তু ব্যাখ্যা করার জন্য, সেটা এক্সপেরিমেন্ট করার জন্য প্রিভস্টের পর কার্চফ ছিল, তার প্রিভস্টের পর আরো বিজ্ঞানী ছিল, কিন্তু তারও কার্চফ ছিল, নিউটন ছিল, তারপর র্যালে জিন্স ছিল, তারপর ভিন্স ছিল। এই ব্ল্যাক বডির উপর তারা কিন্তু এই যে রেট অফ ইমিশন অফ এনার্জি, হাই টেম্পারেচারে কত বেরোচ্ছে, লো টেম্পারেচারে কত বেরোচ্ছে, মিডল টেম্পারেচারে কত বেরোচ্ছে, সেটা দেখতে যখন তারা কেউ হাই টেম্পারেচারে আর লো টেম্পারেচার মিলছে, তো মিডল টেম্পারেচার মিলে না। কেউ কোনো বিজ্ঞানীর আবার লো টেম্পারেচার মিলছে আর মিডল টেম্পারেচার মিলছে, তো হায়ার টেম্পারেচারে মিলছে না। তো যখন অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে, অর্থাৎ ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে যখন, অর্থাৎ কার্চফ, প্রিভস্ট, তারপর র্যালে জিন্স, ভিন্স, এগুলো যখন সে ব্ল্যাক বডি রেডিয়েশন ব্যাখ্যা দিতে পারলো না, তখন এলো যে বিজ্ঞানী প্ল্যাঙ্ক প্রথম সে কি করলো, যে কোয়ান্টাম থিওরি অ্যাপ্লাই করলো। যে কোয়ান্টাম থিওরি অ্যাপ্লাই করার পর সে কোয়ান্টাম থিওরি দিয়ে সে ব্ল্যাক বডি রেডিয়েশন সে ব্যাখ্যা করলো। তারপরে প্ল্যাঙ্কের পর ব্ল্যাক বডি রেডিয়েশনের উপরে ব্যাখ্যা এক্সপেরিমেন্ট করলো বিজ্ঞানী আইনস্টাইন। তারপর বিজ্ঞানী আইনস্টাইনের উপর একবারে ব্ল্যাক বডির সম্পূর্ণ থিওরি, একবার এক্স্যাক্টলি থিওরি মানে এক্সপ্লেন করলো, এবং এক্স্যাক্টলি যে থিওরি যেটা দিল সেটা হলো বিজ্ঞানী ডিবাই। সেই ডিবাই থিওরি, অর্থাৎ সেই ডিবাই কি করলো, প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম থিওরি, সেই কোয়ান্টাম থিওরি অ্যাপ্লাই করলো। সেই অ্যাপ্লাই করার পর সে ব্ল্যাক বডি রেডিয়েশন
তা কি করলো, এক্সপ্লেন করতে পারলো। তাহলে প্রথম যে ব্ল্যাক বডি অর্থাৎ কোয়ান্টাম থিওরি যে তোমার ডেভেলপ হলো সেটা হলো এই ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে। এবার তাহলে অরিজিন অফ কোয়ান্টাম মেকানিক্স, তাহলে মেকানিক্সের অরিজিনটা কোথায় থেকে শুরু হলো আমরা কিন্তু এখন জানলাম। এবার কোয়ান্টাম মেকানিক্সের একটি ঘটনা জানলাম যে ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ হলো। এবার আরেকটি যেটা ঘটনা সেটা হচ্ছে কি আমরা জানবো, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। অর্থাৎ এগুলো আমরা কোয়ান্টাম মেকানিক্সের অ্যাপ্লিকেশন, আমরা এখন কোয়ান্টাম মেকানিক্সের অ্যাপ্লিকেশন শুরু করলাম। সেটা হচ্ছে কি ফটো ইলেকট্রিক ইফেক্ট, যে ফটো ইলেকট্রিক ইফেক্ট কিভাবে ফটো ইলেকট্রিক ইফেক্টটা কোয়ান্টাম মেকানিক্স একবারে এক্স্যাক্টলি এক্সপ্লেন করেছিল, সেটা এবার আমরা সেই কোয়ান্টাম মেকানিক্স দ্বারা দেখাবো। তো প্রথমে আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট সম্বন্ধে জানি যে ফটো ইলেকট্রিক ইফেক্টটা কি, বা ফটো ইলেকট্রিক ইফেক্ট কে সর্বপ্রথম দেখেছিল। 1887 খ্রিস্টাব্দে 1887 সালে প্রথম হাইনরিখ হার্জ সে ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তড়িৎচুম্বকীয় তরঙ্গ এক্সপ্লেন করতে গিয়ে প্রথম সে লক্ষ্য করলো যে একটি বায়ুশূন্য নলে একটা ক্যাথোড প্লেট, ওখানে অ্যানোড প্লেট থাকে, এবং ক্যাথোড প্লেট একটি ব্যাটারির সঙ্গে লাগিয়ে দিলাম, আর অ্যানোড প্লেট পজিটিভ, ব্যাটারি পজিটিভ দিক। এবার কথা হচ্ছে যে এবার এই ক্যাথোড প্লেটের উপর যখন অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে যখন এই ক্যাথোড প্লেটের উপর ফেলা হলো, তখন এই বায়ুশূন্য নালী অর্থাৎ এই টিউবের মধ্য দিয়ে একটি প্রবাহ দেখলো। কি প্রবাহ সে এক্সপ্লেন করতে পারলো না। দেখলো কি যে যখন ক্যাথোড প্লেটের উপর অর্থাৎ যখন এখানে বিভব বৈষম্য অর্থাৎ ভোল্টেজ ডিফারেন্স যখন এখানে দেওয়া হলো এই ক্যাথোড এবং অ্যানোড প্লেটের মধ্যে, এবং যখন সে দেখলো যে আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি ক্যাথোড প্লেটের উপর ফেলা হলো, তখন সেই টিউবের মধ্যে দিয়ে একটি প্রবাহ দেখলো। তারপরে বিজ্ঞানী হলবার্গ 1888 সালে তিনি দেখলো যে একটি নেগেটিভ আধানযুক্ত একটি 10 তার পাত নেগেটিভ আধানযুক্ত 10 তার পাতের উপর যখন সে অতিবেগুনি রশ্মি আল্ট্রাভায়োলেট রে যখন এখানে ফেলা হলো, অর্থাৎ অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে যখন এই 10 তার পাতের উপর ফেলা হলো, তখন সে লক্ষ্য করলো যে বিজ্ঞানী হলবার্গ লক্ষ্য করলো যে কিছু পরিমাণে ঋণাত্মক আধান হারিয়ে ফেললো, অর্থাৎ কিছু পরিমাণে আধান এই 10 তার পাতটা হারিয়ে ফেললো। তারপরে যখন ধনাত্মক আধানযুক্ত পাতের উপর যখন অতিবেগুনি রশ্মি যখন ফেলছে তখন কোনো আধান হারায় না। আবার যখন কোনো আধানহীন পাতের উপর যখন অতিবেগুনি রশ্মি ফেলছে তখন দেখা যাচ্ছে যে এর থেকে কি হচ্ছে যে ওই পাতটি নেগেটিভ আধানযুক্ত পাত হয়ে গেছে। এই পাতটি অর্থাৎ আধানহীন পাতের উপর যখন আল্ট্রাভায়োলেট ফেলছে তখন সেটা কি পাত হয়ে যাচ্ছে, নেগেটিভ আধানযুক্ত পাত। আবার যখন নেগেটিভ আধান পাতযুক্ত যখন আল্ট্রাভায়োলেট ফেলছে তখন কিছু পরিমাণে আধান হারিয়ে ফেলছে। এর কারণ কি? এর কারণ হলো নিশ্চয় তাহলে কোনো একটা নেগেটিভ কোনো একটা কণা তার এখান থেকে কি হচ্ছে, নিঃসৃত হচ্ছে। এই নেগেটিভ কণাটার নাম কিন্তু বিজ্ঞানী হলবার্গ সে দিতে পারলো না যে নেগেটিভ কণাটা কি অ্যাকচুয়ালি। তা তিনি এই ঘটনাগুলো লক্ষ্য করল। তারপরে 1899 সালে তোমার বিজ্ঞানী লেনার্ড, তোমাদের ক্লাস 12-এ এই অধ্যায়ে লেনার্ড এক্সপেরিমেন্ট আছে,
কিন্তু সেটা তোমাদের পরে করাবো। কিন্তু এই এক্সপেরিমেন্টটা মানে অর্থাৎ কিভাবে এলো, তো লেনার্ড তোমার লক্ষ্য করলো 1899 তোমার বিজ্ঞানী লেনার্ড লক্ষ্য করলো যে ওই 10টা থেকে অর্থাৎ যে এই যে ঋণাত্মক কণা যে হারিয়ে ফেলছে, সেই ঋণাত্মক কণাটা অন্য কোনো কণা নয়, সেই ঋণাত্মক কণাটা হলো কি ইলেকট্রন। তাহলে যে নেগেটিভ কণাগুলো বা নেগেটিভ আধানগুলো হারিয়ে ফেলছে, তাহলে কি হারিয়ে ফেলছে? ইলেকট্রন। তাহলে তামার 10টার উপর, তাহলে ঋণাত্মক পাতের উপর যখন আলট্রাভায়োলেট রে বা রশ্মি ফেলছি, তখন কি বেরোচ্ছে? ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। এই যে ইলেকট্রন যে নিঃসরণ হচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলছি কি যে ফটো ইলেকট্রিক ইফেক্ট। অর্থাৎ এই যে লাইট কোন একটা পাতের উপর আমরা ফেললাম, তার থেকে ইলেকট্রন বেরিয়ে গেল। তাহলে এই যে সুনির্দিষ্ট সুইটেবল বা সুনির্দিষ্ট তোমার তরঙ্গ দৈর্ঘ্যের বা তোমার রে বা সুনির্দিষ্ট কম্পাঙ্কের লাইট বা সুনির্দিষ্ট তোমার রে, যেমন লাইক আছে এক্স রে, গামা রে, তুমি যে টাইপের এখানে তুমি কি এই পাতের উপর ফেলো, ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে ইলেকট্রনের নিঃসরণকে, এই যে পাতের উপর লাইট ফেললে বা তরঙ্গ দৈর্ঘ্য ফেললে বা তুমি রে ফেললে এক্স রে বা গামা রে, এই পাতের উপর ফেলার পর, এই পাতের উপর ফেলার পর যে তোমার ইলেকট্রন নিঃসরণ হচ্ছে, এই ইলেকট্রন নিঃসরণ হওয়ার ঘটনাকে অর্থাৎ এই ফেনোমেনাটাকে বলছে তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট। তাহলে এবং বিজ্ঞানী এলস্টার এবং গাইটেল এর পরবর্তীকালে যখন বিজ্ঞানী লেনার্ডের পর বিজ্ঞানী এলস্টার এবং বিজ্ঞানী গাইটেল এরা দুজন মিলে লক্ষ্য করলো যে যেগুলো ক্ষার ধাতু যেমন লিথিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, এরা প্রচুর আলোক সংবেদী ধাতু হয়, আলোক সংবেদী ধাতু হয়। এদেরকে এমনিতে যখন আমরা সাধারণ দৃশ্যমান আলো যখন তাদের উপর ফেলা হচ্ছে, তখন সাধারণ দৃশ্যমান আলোতে যখন ফেলা হচ্ছে, তখন এমনিতেই তাদের ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে বা ইলেকট্রন নিঃসরণ হচ্ছে। তার মানে আমরা ক্ষার ধাতুগুলোর উপর যখন আল্ট্রাভায়োলেট বা অতিরিক্ত বিকিরণ রশ্মি বা এমনি সাধারণ দৃশ্যমান আলো যখন ফেলছি, তবুও কি ইলেকট্রন নিঃসরণ হচ্ছে। তাহলে এই যে ইলেকট্রন নিঃসরণ হওয়া অর্থাৎ এই যে সুনির্দিষ্ট কম্পাঙ্কের রশ্মি বা সুনির্দিষ্ট একটা তরঙ্গ দৈর্ঘ্য আমরা যখন একটা পাতে ফেলছি, ধাতব পাতে ফেলছি, সেই পাত থেকে যখন ইলেকট্রন নিঃসরণ হচ্ছে, এই পুরো ঘটনাটাকে বলছে কি ফটো ইলেকট্রিক ইফেক্ট। তাহলে আমরা ফটো ইলেকট্রিক জিনিস অ্যাকচুয়ালি কি, ফটো ইলেকট্রিক ডেভেলপ কিভাবে এলো, তাহলে এইভাবে আমরা তাহলে ফটো ইলেকট্রিক সম্বন্ধে আমরা কিছু ইন্ট্রোডাকশন আমরা জানলাম। তো আজকে কোয়ান্টাম মেকানিক্সের সেই অল্প কিছু ইন্ট্রোডাকশন আজকে হলো। এর পরবর্তী ক্লাসে আমরা এই ফটো ইলেকট্রিক সম্বন্ধে আজকে এমনি ফটো ইলেকট্রিকের ইন্ট্রোডাকশন হলো। এরপরে আমরা ফটো ইলেকট্রিক সম্বন্ধে আরও যে ফেনোমেনাগুলো আছে সেগুলো ডিসকাশন করব। তো ওয়েলকাম টু অল দ্য স্টুডেন্টস for very well and seen this class. Okay, bye.